চ্যাপ্টার ৩২৯ ক্লমার্কস ব্যাকলুন্ড ব্রিজ এলাকা ব্রেভার্টস বার। ক্লাইন তার মাথার টুপিটা চেপে ধরল, ছাই নীল রঙের ওয়ার্কার জ্যাকেটের ভেতরের পকেটে থাকা মানি ব্যাগটা সাবধানে আড়াল করে রাখল। বক্সিং রিং ঘিরে থাকা লোকজনের পাশ কাটিয়ে সে বারের দিকে এগিয়ে গেল। যাওয়ার পথে সে এদিক ওদিক তাকাল, কিন্তু কালোবাজারি অস্ত্র ব্যবসায়ী কাসপার স্কালিনিনকে দেখতে পেল না। সে হয়তো তাস খেলছে, নয়তো বিলিয়ার্ড। ক্লাইন নিজের মনেই মাথা নাড়ল, বারে গিয়ে বসল আর বারটেন্ডারকে বলল হাফ অ্যান্ড হাফ। গতবার সে একজনকে এই পানীয়টা খেতে দেখেছিল, তার মনে হল এটা হয়তো তার স্বাদের সাথে মানিয়ে যাবে, অন্তত পিওর মল্ট বিয়ারের চেয়ে তো ভালোই হবে। ক্লাইন মনে মনে ভাবল। বারটেন্ডার মাথা তুলে তার দিকে একবার তাকাল। কোন দুটো মদ মেশাতে চাও? যেমন পছন্দ তেমন দাম। সাধারণত যেটা হয় ওই সাধারণটাই চলবে। গতবার সে যাকে এটা খেতে দেখেছিল সেই লোকটা সবচেয়ে বাজে মানের মদ ব্যবহার করেছিল। এক গ্লাস হাফ অ্যান্ড হাফের দাম ছিল মাত্র 2.5 পেন্স, 4.5 পেন্স। ক্লাইন বারের ওপর পিতলের কয়েনগুলো সাজিয়ে রাখল। বারটেন্ডার সেটা দেখে আবার মদ মেশানোর কাজে মন দিল। সে কথায় কথায় বলল, তুমি কি কাসপার্সকে খুঁজছ? সে আর এখানে নেই, তার ব্যবসা অন্য কেউ ছিনিয়ে নিয়েছে। ক্লাইন এমন একটা উত্তরের আশা করেনি। বারটেন্ডার কিছু বলার আগেই পাশে থাকা এক উঁচু মুখওয়ালা লোক হেসে উঠে বলল, হ্যাঁ, আমরা কাসপার্সকে তাড়িয়ে দিয়েছি। হে, ওর মতো একজন খোড়া বুড়ো মানুষ কিভাবে এমন ব্যবসা চালাবে? তোমার যদি কোনো কিছু দরকার হয় নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারো। আমাদের বসকে খুঁজে নিও। কোনো গ্যাং যুদ্ধ নাকি? অবচেতনভাবেই ক্লাইনের মাথায় এই চিন্তাটা এলো। সে লোকটার প্রস্তাবটা ফিরিয়ে দিতে চাইল, কিন্তু পরক্ষণেই তার মাথায় অন্য একটা সম্ভাবনার কথা উঁকি দিল। এমন কি হতে পারে যে রোজ স্কুল অফ থট ইচ্ছে করেই কোনো গ্যাংকে দিয়ে কাসপার্সকে সরিয়ে দিয়েছে, যাতে ম্যারিক আর মিস শ্যারন বাধ্য হয়ে তাদের ফাঁদে পা দেয়? হ্যাঁ, এটা খুবই সম্ভব। কাসপার্স অনেক দিন ধরেই এখানে কালোবাজারি অস্ত্র ব্যবসায়ী হিসেবে কাজ করছে। সে এমন কেউ নয় যাকে চাইলেই সহজে তাড়িয়ে দেওয়া যায়। কিছুদিন আগে পরপর বেশ কয়েকটা খুনের কারণে পুরো ব্যাকলুন্ডের পরিবেশ বেশ থমথমে ছিল। তাই রোজ স্কুল অফ থট বা অন্য কোনো গোপন দল ম্যারিক ও মিস শ্যারনকে খুঁজে পেলেও বেপরোয়াভাবে তাদের খুন করার বা তাদের ওপর স্পিরিট মিডিয়ামশিপ ব্যবহার করার সাহস করবে না। এর ফলে অনেক রক্তপাত হতে পারে। আর যেহেতু তাদের সন্দেহভাজনের সংখ্যা খুবই কম এবং এই মুহূর্তে মিস শ্যারন আর ম্যারিকের সাথে অন্য কারো যোগাযোগের কোনো উপায় আছে কিনা সেটা তারা নিশ্চিত করতে পারছে না। ক্লাইন যে কথাটা বলতে যাচ্ছিল সেটা গিলে ফেলল। তার বদলে সে জিজ্ঞেস করল, আমি কি কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে দামটা জানতে পারি? সে ব্রেভার্টস বারের কালোবাজার দখল করে নেওয়া সাধারণ মানুষদের এই দলটাকে পর্যবেক্ষণ করার পরিকল্পনা করল। যদি সে কোনো সমস্যা খুঁজে পায় তবে সেটাকে কাজে লাগিয়ে সে কাসপার্স, শ্যারন আর ম্যারিকের কাছে একটা ভালো সুযোগ তৈরি করতে পারবে। যাই হোক না কেন, ক্লাইন কোনো ঝামেলায় জড়াতে চাইল না। সে শুধু স্বাভাবিক উপায়ে সবকিছু পর্যবেক্ষণ করার পরিকল্পনা করল, তাই এতে কোনো ঝুঁকি ছিল না। হ্যাঁ, একটাই শর্ত। উঁচু মুখওয়ালা লোকটা তার মুখের সামনে হাত দিয়ে জিপার বন্ধ করার মতো একটা ভঙ্গি করল। কোনো সমস্যা নেই। ক্লাইনের উত্তর দেওয়ার সাথে সাথেই সে দেখল তার সামনে হাফ অ্যান্ড হাফ চলে এসেছে আর বারটেন্ডার তামার কয়েনগুলো নিয়ে গেছে। পানীয়টা নষ্ট করার কোনো ইচ্ছে তার ছিল না, তাই সে মাথাটা একটু পেছনের দিকে হেলিয়ে এক চুমুকে সেটা খেয়ে নিল। তার ভ্রু ধীরে ধীরে কুঁচকে গেল। আমি যেমনটা ভেবেছিলাম এটা মোটেও তেমন নয়। স্পিরিটের স্বাদটা অনেক বেশি কড়া আর আঙুরের স্বাদটা খুবই হালকা। ক্লাইন তার গ্লাসটা নামিয়ে রাখল আর লোকটার পিছু পিছু ৩ নম্বর বিলিয়ার্ড রুমের দিকে এগিয়ে গেল, যেখানে কাসপার্স আগে থাকত। দরজার কাছে পৌঁছানোর ঠিক আগেই তার হঠাৎ করে একটা কথা মনে পড়ল। একজন মানুষ যে কিনা খুব বেশি কিছু জানে না, সে হিসাবে আমিও বুঝতে পারছি যে এটা একটা ফাঁদ। আমি ভাবছি মিস শ্যারন আর ম্যারিক, যাদেরকে এতদিন ধরে শিকারের মতো তাড়িয়ে বেড়ানো হচ্ছে, তারা কি এ ব্যাপারটা জানে? তারা নিশ্চিতভাবেই এখানে আসবে না। তবে কাসপার্স একাধিক বিয়ন্ডারকে চেনে। বেশ কয়েকটা ভিন্ন ভিন্ন বিয়ন্ডার চক্রের সাথে তার যোগাযোগ আছে, আর সে হয়তো অন্য কোনো সাহায্যকারীও জুটিয়ে ফেলতে পারে। সেটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। ঠিক সেই মুহূর্তে উঁচু মুখওয়ালা লোকটা বিলিয়ার্ড রুমের দরজার সামনে এসে দাঁড়াল আর অন্যমনস্ক ক্লাইন প্রায় তার গায়ের ওপর আছড়ে পড়তেই যাচ্ছিল। সে ভেতরের দিকে আঙুল দেখিয়ে বলল, ভেতরে গিয়ে কোনো আজেবাজে কথা বলবে না। আমাদের বসের মেজাজ কিন্তু ভালো না। ব্যাকলুন্ড ব্রিজ এলাকা আর ইস্ট বোরোর সবাই এই কথাটা জানে। ঠিক আছে। ক্লাইন মাথা নাড়ল। সন্তুষ্ট হয়ে উঁচু মুখওয়ালা লোকটা ঘুরে দাঁড়াল আর বিলিয়ার্ড রুমের দরজাটা ঠেলে খুলে দিল। দরজা খুলতেই ক্লাইন দেখল শূন্যে একটা অবয়ব ঝুলছে আর খুব হালকাভাবে দুলছে। ওটা ছিল একগাল দাড়িওয়ালা এক বিশালদেহী মানুষ। তার গলায় একটা দড়ি বাঁধা ছিল, এমন একটা দড়ি যেটা শক্ত করে গিঁট দেওয়া। তার পা দুটো মাটি থেকে শূন্যে ভাসছিল, জিভের ডগাটা বাইরের দিকে বেরিয়ে এসেছিল আর তার মুখটা পুরোপুরি বেগুনি হয়ে গিয়েছিল। তার মুখের অভিব্যক্তি ছিল ভীষণ বিকৃত। বস! উঁচু মুখওয়ালা লোকটা অবিশ্বাসের সুরে আর্তনাদ করে উঠল। ব্যাকলুন্ডের পরিবেশের থমথমে ভাবটা কাটতে না কাটতেই কেউ একজন পদক্ষেপ নিয়ে ফেলল।
ক্লাইন মাথাটা একটু কাত করে লোকটার দিকে একবার তাকালো, তারপর গম্ভীরভাবে নিজের বুকে ত্রিভুজ আকৃতির একটা পবিত্র প্রতীক আঁকল। ঈশ্বর যেন তাকে শান্তিতে রাখেন। আমি আশা করি এর ফলে তার বদমেজাজও সেরে যাবে। উঁচু মুখওয়ালা লোকটা তার কথাগুলো শুনতেই পেল না। সে হঠাৎ করে চিৎকার করে উঠল, বস, খুন! বস মারা গেছে। এই তীব্র আর তীক্ষ্ণ চিৎকারের কারণে ক্লাইন 2 পা পিছিয়ে গেল। রুমের ভেতরে ভালোভাবে দেখার জন্য সে তার স্পিরিট ভিশন চালু করল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলিয়ার্ড বলগুলো ছাড়া সেখানে বিশেষ আর কিছুই ছিল না। কাসপার্সের পরিচিত কোনো বিয়ান্ডার কি এই কাজটা করেছে? যারা ফাঁদ পেতেছিল সেই দলটা এখন কি করবে? যদি সত্যিই তেমন কোনো ফাঁদ থেকে থাকে? অন্য গ্যাং মেম্বাররা যখন সেখানে হুড়মুড় করে ছুটে এলো, ক্লাইন তখন নিঃশব্দে সেখান থেকে সরে গিয়ে ভিড়ের মাঝে মিশে গেল। সে একবার ব্রেভহার্টস বারের রান্নাঘরের দিকে তাকালো আর কিছু একটা ভেবে অতি পরিচিত ভঙ্গিতে সেদিক দিয়ে গিয়ে পেছনের দরজার কাছে চলে গেল। খুব বেশি ভারী নয় এমন কাঠের দরজাটা ঠেলে খুলতেই ক্লাইন অনুভব করল একটা কনকনে ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগল, যার ফলে সে শিউরে উঠল। আর সেই ঠান্ডা বাতাসের মাঝে মিশেছিল রক্তের একটা হালকা গন্ধ। সে কিছুক্ষণ কান পেতে শোনার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখতে পেল না। সে তার পেনিটা বের করে ওপরের দিকে ছুঁড়ে দিল। বাতাসে কয়েন পড়ার শব্দটা চাপা পড়ে গেল। ক্লাইন তার হাতের তালুতে থাকা তামার পেনিটার দিকে তাকিয়ে নিশ্চিত হল যে এটা হেডস উঠেছে। কয়েনটা সরিয়ে রেখে সে সাবধানে সামনের দিকে পা বাড়াল। তার আধ্যাত্মিক অনুভূতি তাকে যেদিকে যেতে বলছিল সেদিকেই সে এগিয়ে গেল। সে হেঁটে এমন একটা অন্ধকার কোণায় চলে এলো যেখানে রাস্তার ল্যাম্পপোস্টের কোনো আলো এসে পৌঁছাচ্ছিল না। হঠাৎ করেই রক্তের গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। মেঘের আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের ম্লান আলোর সাহায্যে নিজের সামনে যা দেখল তাতে ক্লাইন প্রায় আঁতকে উঠল। এখানকার মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ছিল রক্তাক্ত উরু, পায়ের ডিম, বুটজুতো, পাঁজরের হাড়, একটা হৃৎপিণ্ড, হাত, চোখের মণি আর মানুষের শরীরের আরও নানা অংশ। দেয়ালের গায়ে ঝুলেছিল ফ্যাকাশে লাল রঙের কিছুটা নাড়িভুঁড়ি। পুরো পটভূমিটা ছিল উজ্জ্বল লাল রঙের এক বিশাল দাগ, যার মাঝে দুধের মতো সাদা কিছু ছোপ ছিল। এটা দেখে ক্লাইনের মনে হল সে যেন কোনো কসাইখানার দিকে তাকিয়ে আছে, এমন একটা কসাইখানা যেটা বিশেষ করে মানুষদের জন্য তৈরি করা হয়েছে। খুনি কি ভয় পাচ্ছে যে নাইটহক্স, ম্যান্ডেটেড পানিশার্স আর বাকিরা হয়তো বেশিই অলস বসে আছে? দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে পুলিশ সাথে সাথে এই কেসটা তাদের কাছে হস্তান্তর করে দেবে। এই দৃশ্য দেখার কারণে তৈরি হওয়া অস্বস্তিটা কাটানোর জন্য ক্লাইন মনে মনে বিড়বিড় করে উঠল। সে রক্তের পাশ কাটিয়ে হেঁটে গিয়ে উল্টো দিকের দেয়ালটার কাছে পৌঁছাল। সে অবাক হয়ে দেখল সেখানে বেশ কয়েকটা গভীর আঁচড়ের দাগ রয়েছে। মনে হচ্ছিল যেন কোনো মোটা আর ধারালো থাবা সজোরে আঁচড় কেটে এই দাগগুলো তৈরি করেছে। এই থাবাটা দেখতে অবিকল ডেভিল ডগ রূপান্তরের পর যে থাবা পেয়েছিল তার মতোই। এমন কি হতে পারে যে এখানে আরও একটা আছে? ওটা কি এখনও মারা যায়নি? না না না, আমি বুঝতে পারছি এখানে কি ঘটছে। ক্লাইন হঠাৎ করেই ব্যাপারটা বুঝতে পারল। এই মৃত লোকটাই নিশ্চয়ই সেই বিয়ন্ডার যে বারের গ্যাং লিডারকে খুন করেছিল। যারা ফাঁদ পেতেছিল ওই দলটাই একে শেষ করে দিয়েছে। লিটল সানের বর্ণনা অনুযায়ী আমি সবসময় সন্দেহ করতাম যে এই দলটা হল রোজ স্কুল অফ থট, কারণ তারা প্রিজনার পাথওয়ের অধিকারী, যেটা কিনা একই সাথে মিউট্যান্ট পাথওয়েও। আর মিউট্যান্টদের একটা ধরন হল ওয়্যারউলফ। তার সামনে থাকা অপরাধস্থলের প্রমাণগুলোর সাথে এই ব্যাপারটা একেবারে মিলে যাচ্ছিল। এটা পরোক্ষভাবে এই প্রমাণও দেয় যে মিস শ্যারন আর ম্যারিক আসলে রোজ স্কুল অফ থট থেকে পালিয়ে আসা সদস্য। ক্লাইন খুব শান্তভাবে এক পা করে ওই জায়গা থেকে পিছিয়ে এল। এই সময়ের মধ্যে সে নিশ্চিত হল যে সেখানে কোনো বিয়ন্ডার বৈশিষ্ট্য উপস্থিত ছিল না। অবশ্য এমনও হতে পারে যে সেটা এখনও প্রকট হয়ে ওঠেনি। তারপর সে ঘুরে দাঁড়াল এবং অন্য একটা রাস্তার দিকে হাঁটা ধরল। তার উদ্দেশ্য ছিল কাউকে দিয়ে পুলিশে খবর দেওয়া, যাতে এই ভয়ঙ্কর দৃশ্য সাধারণ মানুষকে ভয় পাইয়ে না দেয়। সে চাইছিল না তারা সন্দেহ করুক যে ব্যাকলুন্ডে কোনো হিংস্র পশু ঢুকে পড়েছে। শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে কোনো ঝামেলায় জড়াতে চাইল না বলে ক্লাইন বিয়ন্ডার বৈশিষ্ট্য দেখা যাওয়ার সম্ভাবনার জন্য আর অপেক্ষা করল না। ঠিক যখন সে গলিটার শেষ মাথায় পৌঁছাল, সে হঠাৎ দেখতে পেল রাতের আঁধারে একটা বাদামি রঙের ঘোড়ার গাড়ি ধীরে ধীরে এগিয়ে আসছে। অন্য গাড়িগুলোর মতো এই গাড়িটা সামনের দিকে এগিয়ে গেল না, তার বদলে সেটা ঠিক ক্লাইনের সামনে এসে থেমে গেল। ক্লাইন চোখ ছোট করে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করল। তবে একজন সিয়ার হিসেবে তার আধ্যাত্মিক অনুভূতি বা একজন ক্লাউন হিসেবে তার যুদ্ধের বোধ কোনোটিই তাকে কোনো সতর্ক বার্তা দিল না। ঠিক সেই মুহূর্তে গাড়ির জানালাটা খুলে গেল। ভেতর থেকে একটা ফ্যাকাশে মুখ উঁকি দিল, যার মধ্যে এক ধরনের পাগলামির ছাপ ছিল। তার বাদামি চোখগুলোর গভীরে যেন কোনো তীব্র আক্রোশ লুকিয়েছিল। ম্যারিক! ক্লাইন তাকে চিনতে পারল। এটা ছিল ম্যারিক, মিস শ্যারনের সেই সঙ্গী যে জম্বিদের নিয়ন্ত্রণ করত।
তার পরনে ছিল শুধু একটা সাদা শার্ট আর কালো ভেস্ট। দেখে মনে হচ্ছিল সে যেন ঠান্ডাকে একটুও ভয় পাচ্ছে না। সে ইশারা করে ক্লাইনকে গাড়িতে উঠতে বলল। এক মুহূর্তের জন্য ক্লাইন একটু দ্বিধায় পড়ল। সে চাইল ঠিক ওই জায়গাতেই তার স্পিরিট পেন্ডুলাম ব্যবহার করে ডিভাইন করতে। ঠিক সেই সময় ম্যারিকের পেছনে একটা অবয়ব ফুটে উঠল। তার পরনে ছিল অত্যন্ত কারুকাজ করা একটা কালো রাজকীয় পোশাক আর মাথায় একটা ছোট নরম টুপি। সে ছিল নীল চোখের সেই সোনালি চুলের মিস শ্যারন। সে চাইলে খুব সহজেই আমার ক্ষতি করতে পারে। সে সরাসরি আমার পেছনের দেয়াল থেকেও বেরিয়ে আসতে পারে। ক্লাইন কিছুক্ষণ ভাবল, তারপর ইচ্ছে করেই খুব স্বাভাবিক ভঙ্গিতে দুপা সামনে এগিয়ে গেল। সে গাড়ির দরজাটা খুলে সেটার দিকে নজর রাখল। সে ভেতরে গিয়ে বসার পর গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করল। সেটার গন্তব্য যে কোথায় ছিল তা কারও জানা ছিল না। তুমি এখানে কেন এসেছ? শ্যারন খুব সহজভাবেই জিজ্ঞেস করল। ক্লাইন অকপটে উত্তর দিল, আমি তোমাদের দুজনের সাথে যোগাযোগ করতে চেয়েছিলাম। আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম যে তোমাদের কাছে রহস্যবাদ সংক্রান্ত কোনো বই আছে কিনা। সেগুলো যদি বিস্তারিত আর গভীর জ্ঞানের হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তোমরা তো জানোই আমার এই ধরনের জ্ঞানের বেশ অভাব আছে। ম্যারিক তার আক্রোশে ভরা চোখ নিয়ে তাকিয়েই রইল। সে কিছুটা ভারী ও নিচু গলায় বলল, আমাদের কাছে রহস্যবাদ সম্পর্কে অনেক জ্ঞান আছে, যেমন শামান কিং ক্লারম্যানের বুক অব সিক্রেটস। কিন্তু এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিতে পারবে? শামান কিং, সেটা আবার কোনো পাথওয়ে আর সিকোয়েন্সের? এই চিন্তাগুলো মাথার ভেতর দিয়ে বিদ্যুৎ বেগে বয়ে যাওয়ার সময় ক্লাইন নিজের গলার স্বর ঠিক করে নিল। সে বলল, আমি সোনার পাউন্ডের বিনিময়ে এটা নিতে পারি। নাকি তোমাদের অন্য কোনো কিছুর দরকার আছে? ফ্যাকাশে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে শ্যারন তার দিকে তাকাল আর ভাবলেশীন মুখে উত্তর দিল, সাহায্য। আমরা তোমার সাহায্যকেই বিনিময় মূল্য হিসেবে নেব।